আজকের ব্রেকিং খবর হলো, ভারতের গণমাধ্যম দাবি করেছে পাক সেনারা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের ভিতর ঢুকে পড়েছে। দ্বিতীয় ব্রেকিং খবর এবার, ভারতের অহংকার, ফ্রান্সের রাফায়েল পাক বিমান বাহিনীর ভয়ে পালিয়ে গেল। 3 নম্বর ব্রেকিং খবর, শিয়ালকোট সহ কয়েকটি স্থানে পাক ভারতের ব্যাপক গোলাগুলি। 4 নম্বর ব্রেকিং খবর, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ভারতে ঢুকে পড়েছে পাকিস্তানি সেনা, চেকপোস্ট উড়িয়ে দিল ভারতের। গুরুত্বপূর্ণ তথ্য আছে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। 4 নম্বর ব্রেকিং খবর, ভারতের বেশ কয়েকটি চেকপোস্ট এবং বাংকার গুড়িয়ে দিল পাক বাহিনী। চলুন সবগুলো খবর একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথমে যে খবরটি দিয়ে শুরু করতে চাই, পাকিস্তানের শিয়ালকোট আর শকরগড়ে আর্টিলারি রেজিমেন্ট পাকিস্তানের এখানে পাকিস্তান তাদের আর্টিলারি রেজিমেন্ট পাঠিয়েছে। কোথায়? শিয়ালকোট, শকরগড়ে। এই তথ্যগুলো কে দিচ্ছে? ভারতের গণমাধ্যম। তারা বলছে ভারতের দিকে সেনা এগুতে শুরু করেছে, পাক সেনারা ভারতের দিকে এগুতে শুরু করেছে। এবং তারা বলছে আর্ম ডিভিশনের, পাকিস্তানের যে আর্ম ডিভিশন আছে সেখানে 2 ডিভিশন মোতায়েন করা হয়েছে এই শকরগড় এবং শিয়ালকোটে। এবং তারা আরো বলছে টলিপির রাওয়ালকোটেও পাক সেনাবাহিনী অগ্রসর হচ্ছে। টলিপির এবং রাওয়ালকোট এই অঞ্চলেও, মানে সীমান্তের এই অঞ্চলেও সেনা গতিবিধি বৃদ্ধি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। এবং ভারতের গণমাধ্যম আরো বলছে মাল্টি ব্যারেল রকেট, আবারও বলছি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার মোতায়েন করেছে সীমান্তে পাকিস্তান। এবং তারা আরো বলছে অধিকৃত কাশ্মীরে চীনের রকেট লঞ্চার সেট করেছে পাকিস্তান। আমি প্রথমে এই তথ্যগুলো দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, পরবর্তী আরো অনেকগুলো আলোচনা করব। আবারও বলছি, কাশ্মীরে যেটা পাক অধিকৃত আজাদ কাশ্মীর যেটাকে বলে, যেখান থেকে ভারতের যে লাইন অফ কন্ট্রোল আছে, আন্তর্জাতিক সীমান্ত আছে, সেখানে চীনের রকেট লঞ্চার বসিয়েছে কে? পাকিস্তান। এই পরিস্থিতিতে এখন ভারত আতঙ্কে আছে যে পাকিস্তানি সেনারা ভারতের সঙ্গে লাগোয়া যতগুলো লাইন অফ কন্ট্রোল রয়েছে বা সীমান্ত রয়েছে সেখানে পাকিস্তানের সেনাদের বৃদ্ধি করা হয়েছে। আমি আপনাদের এর আগের একটি খবরে বলেছিলাম যে চীনের তৈরি একটি বিশেষ গান, যেটা অটোমেটিক, অনেকটা ট্যাঙ্ক আদলে, এটি মোতায়েন করেছে। এবং এই গানটি মিনিটে অটোমেটিক 6 রাউন্ড গুলি করতে পারে এবং লেজার গাইডেড বলে এটি শত্রুকে লেজার সিস্টেমে টার্গেট করে, লক করে, দেন গুলি ছোড়ে। রাইফেলে একটু এদিক ওদিক হতে পারে হাতে, এটা অটোমেটিক কম্পিউটার সিস্টেমে। ধরেন যদি আমার মাথার এখানটাকে টার্গেট করা হয় লেজারে, অটোমেটিক এটা এখানে এসে পড়বে, এতটুকু মিস করবে না, এবং 6 রাউন্ড একসঙ্গে ছড়বে মিনিটে। পাশাপাশি বলা হচ্ছে, কালকে আমরা যেটা বলেছিলাম যে ভারতের কোয়াডকপ্টার, গোয়েন্দা কোয়াডকপ্টার, সেটা লাইন অফ কন্ট্রোলে এসেছিল পাকিস্তানের গতিবিধি লক্ষ্য করতে, পাকিস্তান সেটাকে উড়িয়ে দিয়েছে। পাশাপাশি একটি ড্রোনকেও ভূপাতিত করেছে। এই পরিস্থিতিতে গতকাল রাত, অর্থাৎ টানা 5 দিন ধরে দু দেশের মধ্যে এই সীমান্ত ঘেঁষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের গণমাধ্যম বলছে যে পাকিস্তান আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভেতরে ঢুকে গুলি করেছে এবং তারা ভারী মেশিন গান ব্যবহার করেছে। পাকিস্তান বলছে যে ভারত তারা নিজেরাই আগে গুলি করেছে, পাকিস্তান পাল্টা জবাব দিচ্ছে। অর্থাৎ এই দুটো দেশ এই ক্ষেত্রে এরকম পাল্টাপাল্টি অভিযোগ করছে। এখনকার পরিস্থিতিটা কি আসলে? কালকে গভীর রাতে পাকিস্তানের এক মন্ত্রী, আতা তারান বলি, অনেকে বলে আতাউল্লাহ তারান, আর আমরা বলি আতা তারান, যেটা পাকিস্তান এইভাবেই বলে আতা তারান, এবং দুষ্ট মাপের লোক, ইমরান খানের বিরুদ্ধে মিথ্যাচার করার মাস্টার মাইন্ড ছিল,
যারা আমার চ্যানেলে ইমরান খানের খবর পেতেন, এটা হলো পিএমএল এর মুসলিম লীগ নুনের একজন চাপাবাজ নেতা দাঁড়িয়ে আছে, দেখলে মনে হবে যে খুব ভালো মানুষ। তো এই আতাতালান মানে এটার সাথে আবার ওটা মিলাবেন না, এটা হলো ইমরান খানের ক্ষেত্রে তার চরিত্র বললাম। রাষ্ট্রীয় ক্ষেত্রে তিনি কি বলছেন সেটা ভিন্ন কথা। ইমরান খানের ক্ষেত্রে আমরা শাহবাজকেও সমর্থন করি না, আসিম মনিরকেও করি না। আবার রাষ্ট্র ক্ষেত্রে যখন রাষ্ট্র ভারতের মতো কোনো দেশের বিরুদ্ধে লড়াই করবে তখন আমরা এটা সবাইকে সমর্থন করবো, এটাই স্বাভাবিক। আমরা যদি আমাদের দেশের কথাই বলি, আমরা একইভাবে আমরা হাসিনাকে পছন্দ করি না, কিন্তু হাসিনার আমলে যদি যুদ্ধ বাঁচত আর হাসিনা যদি শক্তভাবে জবাব দিত, আমরা হাসিনাকে সমর্থন করতাম কাজে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে সে হোক বৈধ অথবা অবৈধ। বিষয়টা হলো আতাতারান বললেন 24 থেকে 36 ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে আক্রমণ করবে। তার বক্তব্যের পর ইতিমধ্যে 24 ঘন্টা পেরিয়ে গেছে, অর্থাৎ 24 থেকে 36 একটা টাইম ডিউরেশন তিনি বলেছিলেন। তো তার এই বক্তব্যটি 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন আছে আজকের রাত। যেহেতু গেল রাতে ভারত আঘাত করেনি, তাহলে আজকের রাতটা হলো খুবই ক্রুশিয়াল রাত। আতাতারান বলছেন তাদের কাছে ইন্টেলিজেন্স তথ্য আছে, গোয়েন্দা তথ্য আছে, সেই তথ্যের আলোকে তিনি পাক গণমাধ্যমে এই বক্তব্যটি দিয়েছেন। এখন আজকে রাতে তাহলে যুদ্ধ শুরু হচ্ছে, এই প্রশ্নটা থাকছে। এখন ভারত কখন শুরু করবে এটা ভারতের বিষয়, আর ইন্টেলিজেন্স তথ্যের আলোকে পাকিস্তান কি বলছে সেটা ভিন্ন ব্যাপার। হতে পারে কিছুক্ষণের মধ্যে এটা শুরু হতে পারে, অথবা কৌশলগত কারণে ভারত একদিন দেরিও করতে পারে, দুদিন দেরিও করতে পারে, কারণ ভারতের উপর আন্তর্জাতিক যথেষ্ট চাপ রয়েছে। আসলে আন্তর্জাতিক চাপ নেই, চাপ নিয়ে একটু আলোচনা করি। তুরস্ক সরাসরি বলে দিয়েছে এই দুই দেশের যুদ্ধ চায় না তুরস্ক, এবং দুই দেশকেই আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেছে। পাশাপাশি তুরস্ক এটিও বলেছে যদি যুদ্ধ শুরু হয়ে যায় আমরা পাকিস্তানের পক্ষে দাঁড়াবো। চীন একই ভাষায় কথা বলেছে যে তারা আমরা দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে কোনো যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ শুরু হলে আমাদের অবস্থান আমাদের বন্ধুর দিকে থাকবে। রাশিয়া এই ব্যাপারে এইরকমই নিউট্রাল মন্তব্য করেছে, কারণ রাশিয়া এই মুহূর্তে নিজেই যথেষ্ট চাপে আছে, নিজেই ইউক্রেনের যুদ্ধ ছড়িয়ে রাশিয়া কোন পক্ষে যাবে না যাবে এটা দিয়ে আসলে এখন কোনো ম্যাটার করে না, কারণ রাশিয়া নিজেই রয়েছে যথেষ্ট চাপে। এবং ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেনা ভাড়া করতে হয়, তার মানে রাশিয়ার ভেতরেও করুণ অবস্থা। তিনি সমর্থন করলে গিয়ে না করলে কি বড় ম্যাটার না। আমেরিকাও দীর্ঘ 50 বছর ধরে যুদ্ধ করেছে বিভিন্ন দেশে, সব জায়গায় পরাজিত হয়েছে, এবং ইসরায়েল ইস্যু বলি, সিরিয়া ইস্যু বলি, নানান রকম ইস্যুতে আমেরিকাও বেড়াতার মধ্যে পড়ে আছে। এই মুহূর্তে আমেরিকা হয়তো সমর্থন দিবে, কিন্তু অস্ত্র বিক্রি করবে, কিন্তু ফুল ফেজে নিজের সেনা পাঠিয়ে যে কাউকে সাহায্য করবে সেই সুযোগটি আমেরিকারও নেই। তাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবস্থা পর্যবেক্ষণ করছে, তারা সিদ্ধান্ত নেবে কি করবে, এখানে আমাদের কোনো সে নেই। আমরা যুদ্ধ করতেও বলবো না, আবার তারা যুদ্ধ করলেও আমাদের অবস্থান দুপক্ষেই থাকবে। ভারত আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের বন্ধু, তার মানে আমেরিকা কোন একটি পক্ষে দাঁড়ায়নি। আপনারা জানেন যে 71 থেকে কিন্তু পাকিস্তানের পক্ষে আমেরিকা ছিল, তখন ছিল রাশিয়া কিন্তু ভারতের পক্ষে। তো এখন বিশ্ব বাজারে, বিশ্ব অর্থনীতি, অনেক ব্যাপার আছে, ভূ রাজনীতির অনেক মারপ্যাচ আছে, জিও পলিটিক্সের যে বিষয়গুলো, সেখানে কে কখন কার বন্ধু হয় বলা যায় না। তবে আমেরিকার অবস্থান দুই দেশের পক্ষে। সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, আরব রাষ্ট্রগুলো যুদ্ধ থামাতে বলেছে, তবে তারা পাকিস্তানের পক্ষে। স্বাভাবিক অর্থে থাকবেই। সবকিছু মিলে ভারত কিন্তু একা এক ইসরায়েলকে নিয়ে। তবে ভারতের পক্ষে ফ্রান্স দাঁড়াবে, যেহেতু অস্ত্র বিক্রি করে, কিন্তু ফ্রান্সও সেনা পাঠিয়ে সাহায্য করবে, বিষয়টা এরকম না। এখন আসেন মূল কথায়। ভারত মূলত আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে একা করতে চেয়েছিল, এবং ভারত এই যাত্রায় পারেনি। তার দুটো কারণ। পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা থাকলেও নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা একেবারে কমে গেছে, কারণ নরেন্দ্র মোদী তার এই ক্ষমতার শাসন আমলে সংখ্যালঘুদের উপর এত বেশি নির্যাতন করেছেন যে পশ্চিমা দুনিয়া নরেন্দ্র মোদীকে একটা সাইডের, অর্থাৎ একটা এক পেশীয় বা এক পক্ষীয়
সরকার মনে করে। সেটা মুসলমানদের উপর, মণিপুরে খ্রিস্টান সম্প্রদায়ের উপর, বহু জায়গায় নরেন্দ্র মোদীর এই কাজগুলো আমেরিকা বলি বা পশ্চিমা দুনিয়া বলি তাদের কাছে প্রশ্নবিদ্ধ, অনেকটা ইসরায়েলের মতো। নরেন্দ্র মোদী খুব চাপে আছেন, ঠিক ইসরায়েলের নেতানিয়াহুর মতো। এই যুদ্ধটা দিয়ে তিনি জনপ্রিয়তা বৃদ্ধি করতে চাইছেন। কিন্তু পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে, ভারতীয় সেনারা, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা, তারা যে বক্তব্যগুলো দিয়েছে তারপর ফেঁসে গেছে নরেন্দ্র মোদী। এবং শিখ নেতারা যখন বলছেন এটা ভারত নিজেই করেছে পাকিস্তান বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, ফেঁসে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার, গতকালকে পাকিস্তানের এক মেজর, এক ব্রিগেডিয়ার জেনারেল, তিনি যুদ্ধ করতে পাকিস্তানের বিরুদ্ধে অস্বীকৃতি জানিয়েছেন। বলছেন এই সময় যুদ্ধ আমাদের জন্য বিজয় আনবে না, আমাদেরকে বড় রকম বিপদে ফেলবে। তাই তিনি যুদ্ধে রাজি হননি বলে তাকে সেনাবাহিনীর ওই পদ থেকে সরানো হয়েছে। শোনা গেছে মিস্টার কামার তার নাম, মিস্টার কামারকে পরবর্তী গ্রেফতার নাকি করা হয়েছে। এটা পাকিস্তানের জিও এবং এয়ারওয়াই সহ কয়েকটি টেলিভিশনে আমি খবর দেখেছি। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর মধ্যে মনোবল ভেঙে গেছে, তাদের মধ্যে অনেকেই যুদ্ধ করতে চাইছেন না। আর তার সবচেয়ে বড় প্রমাণ ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার কামারের স্টেটমেন্ট এবং তাকে বহিষ্কার করে গ্রেফতার। এটি আসেন, গত রাতে লাইন অফ কন্ট্রোলে আন্তর্জাতিক সীমা পেরিয়ে ভারতের বক্তব্য অনুসারে পাকিস্তান ঢুকে পড়েছে ভারতীয় সীমার কাছে, এবং সেখানে তারা ভারী মর্টার সহ ভারী অস্ত্রের ট্যাঙ্কের গোলার মতো তারা আক্রমণ করেছে ভারতীয় অংশে। পাকিস্তানি সোর্সগুলো বলছে 6টি চেকপোস্ট উড়ে গেছে গতকালকে, 6টি, এবং এই সময় বেশ কজন ওপারে চলে গেছে। এটা পাকিস্তান বলছে, তবে ভারত চেকপোস্টের কথা স্বীকার করলো, নিহতের কথা স্বীকার করেনি। তো চেকপোস্ট যদি উড়ে যায়, চেকপোস্টে যারা ছিলেন তারা কি আকাশে যাবেন না? তারা কই যাবেন? উড়ে তো আকাশেই যায় সবকিছু, তাই না? বিমান উড়ে কই যায়? পাশাপাশি পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে শুধু চেকপোস্ট নয়, ভারতের বেশ কটি, আধা ডজন বাংকারকে গুড়িয়ে দিয়েছে পাক সেনারা। বাংকার তো মাটির নিচে থাকে, তাই না? বাংকার উড়ালো কি করে? বন্দুক দিয়ে, ট্যাঙ্ক দিয়ে তো বাংকার উঠবে না। এগুলো তো সামনে মুখোমুখি শত্রুকে টার্গেট করে। তার মানে পাকিস্তান কি তুর্কি ড্রোন ব্যবহার করে ফেলেছে ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে? এই সময় যদি ভারত তার গণমাধ্যমে এই কথাগুলো বলে, ভারত ডিমোরালাইজ হয়ে যাবে, সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে, জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হবে, আতঙ্ক তৈরি হবে, স্বাভাবিক। যখন বলা হচ্ছে যে ভারতীয় বেশ কিছু বাংকার, যেখানে সেনারা খাদ্য অস্ত্র মজুত করেছে, যেখান থেকে যুদ্ধ পরিচালনা করবে, সেই বাংকারকে উড়িয়ে দিয়েছে, তার মানে উপর থেকে দিয়েছে, তার মানে তুর্কি ড্রোন ব্যবহার করেছে, ক্লিয়ার। আজকে ভারতের টেলিভিশনে আমি একটি টকশো দেখছিলাম। টকশো মানে সংবাদের যে অংশে একজন সামরিক বিশেষজ্ঞ, এক্স সামরিক বিশেষজ্ঞ বলছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধে তুর্কি ড্রোন হতে পারে গেম চেঞ্জার। তার বক্তব্যটি হলো, সিরিয়াতে যখন রাশিয়া, ইরান, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো একজোট হলো আর তুরস্ক একা ছিল, কিন্তু তুরস্কের মতো একটি দেশকে বিশ্ব মোড়লরা পরাজিত করতে পারেনি। সেটা তেল রিফাত বলি, সেটা কি বলে, আরো যে অঞ্চলগুলো ছিল, রাকা ছিল, তারপর মানে কি বলে এই মুহূর্তে জায়গাগুলো মনে পড়ছে না, অনেকগুলো সিরিয়ান অঞ্চলে, ইদলিব সহ তুর্কি সেনারা সেখানে অবস্থান করছিলেন এবং তাদের সাথে প্রতিনিয়ত লড়াই হচ্ছিল। তুরস্ক কি করছে, তার সেনাবাহিনীকে মুভ করার আগে আগে ড্রোন ব্যবহার করে ওয়াইপিজি বা তুর্কিশ মানে সিরিয়ান যে আর্মিরা ছিলেন, মানে আসাদ বাহিনী, তাদের উপর অ্যাটাক করতেন। যখন তারা পালিয়ে যেত তখন ফ্রি সিরিয়ান আর্মিরা, অর্থাৎ তুর্কি সমর্থিত আর্মিরা অগ্রসর হতো। ঠিক একই কাজ আজারবাইজান আর্মেনিয়াতে করেছে। আজারবাইজান আর্মেনিয়ার এই যুদ্ধের স্বয়ং আর্মেনিয়ার অভিযোগ যে তুর্কি সামরিক বিশেষজ্ঞরা, মানে তুরস্কের সামরিক বড় বড় অফিসাররা আজারবাইজানের কন্ট্রোল রুমে থাকতেন, যদিও তুরস্ক এটি স্বীকার করেন। যেমন তুরস্কের বিরুদ্ধে পাকিস্তান অভিযোগ তুলেছে যে 6টি কার্গো বিমান ভর্তি অস্ত্র দিয়ে গেছে, আর তুরস্ক বলেছে তেল ভর্তি আসছিল পাকিস্তানে। মূলত তারা
আন্তর্জাতিক বিমান অন্য দেশে যাবে, কিন্তু তেল নেওয়ার জন্য পাকিস্তানে নেমেছে। তো এটা বোঝা যাচ্ছে যে এগুলো আসলে রাজনৈতিক কথা, বা এক দেশ আরেক দেশকে এইভাবেই কথা বলে। ভারতও জানে, তুরস্ক জানে, পাকিস্তানও জানে সত্য কি, কিন্তু বলতে হয়। বলছে আমরা তেল নিতে আসছি, 6টি বিমান একসঙ্গে একটার পর একটা আসছে তেল নিতে। তুরস্ক তো পাকিস্তান থেকে আগে কখনো তেল নেয়নি, এখন তেল নেবে কেন? তার মানে অস্ত্র দিয়ে গেছে, এই বিষয়টি ঠিক আছে। এখন বিষয় হলো, তুর্কি ড্রোন প্রথমে মানে আর্মেনিয়াতে নাগর্নো কারাবাখে আগে ড্রোন ছেড়ে দিত। দেখা যেত আর্মেনিয়ার সেনারা ট্যাঙ্ক নিয়ে ওখানে অবস্থান করছে, অটোমেটিক সেখানে গিয়ে টার্গেটে বোম্বিং করে চলে আসতো। আমরা দেখতাম, আপনার মনে আছে, আমাদের চ্যানেলে দেখাতাম ট্যাঙ্ক সহ আর্মিরা উড়ে যাচ্ছে, আবার মারছে, উড়ে যাচ্ছে, কেউ পালাচ্ছে, তাদের উপর মারছে, এইভাবেই করে এটা করতো। আর আজারবাইজানের সেনারা অগ্রসর হতো, এভাবে করে 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 নাগর্নো কারাবাখ বিজয় করে। তো পাকিস্তানের তথ্যগুলো বলছে ভারতের যে বাংকারগুলো উড়িয়ে দিয়েছে, এই বাংকারগুলোর উপরে ড্রোন এসে অ্যাটাক করে বাংকারগুলোকে উড়িয়ে দিয়েছে, কিন্তু ভারত এটাকে স্বীকার করছে না। ওই যে বললাম মনোবল ভেঙে যাবে। তো এরপর কিছু পয়েন্টে যেটা বললাম যে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, আর কিছু জায়গায় পাকিস্তান এই খেলাগুলো খেলছে। পাকিস্তান কেন এটা করছে? পাকিস্তান আসলে ভারতের সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায়। যেমন ধরেন, মনোবল ভাঙার জন্য একটা চমৎকার খবর পেয়ে গতকালকে আমি বলেছিলাম না আপনাদের যে ভারতের কাশ্মীর পয়েন্টে 5 জন ভারতীয় সেনা মারা গেছে। কিভাবে? পাকিস্তান বলছে যে এরা নিজেরা গোলাগুলি করেছে। পাকিস্তান কি নিজে মারছে নাকি আসলে নিজেরা গোলাগুলি করছে, এটা আমি বলতে পারবো না, কিন্তু পাকিস্তান বলছে যে না, আমরা মারি নাই ভাই, ওরা নিজেদের গোলাগুলি করেছে। এটা কিন্তু মনোবল ভাঙার আরেকটি মানে দুর্বল জায়গা। যখন দেখবেন কারো মনোবল ভেঙে যায়, তখন সে ভুল করা শুরু করে। যুদ্ধে অপর পক্ষকে মেন্টালি চাপে রেখে তাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। সেটা বুঝতে পারছেন? তো যুদ্ধে এই কৌশলগুলো ব্যবহার করা হয়। তো পাকিস্তান লাইন অফ কন্ট্রোলে মোটামুটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের অংশে ঢুকে তাদেরকে একটা ধোলাই দিয়ে চলে এসছে। আবার তারা কয়েকটা পয়েন্ট, আমি শুরুতে যে পয়েন্টের বলছি, সেই পয়েন্টে তারা ভারী সেনা মোতায়েন করেছে, প্রচুর আর্টিলারি বা ট্যাঙ্ক টুং যা লাগে সব ঢুকাইছে। ভারত কি করছে? কালকে রাফায়েল, 4টা রাফায়েল নিয়ে ঢুকে পড়েছে কাশ্মীরে, পয়েন্টে ঢুকে গেছে। তো 4টা রাফায়েল নিয়ে ভারত হয়তো স্ট্রাইক চালাতে ধরেন আসছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে 4টা রাফায়েলই মিসাইল সেট ছিল, অর্থাৎ স্ট্রাইক চালানোর জন্য এই রাফায়েলের মিসাইল আপলোড করা ছিল। তার মানে তাদের উদ্দেশ্য খারাপ ছিল। যখন পাকিস্তান, ওই যে বললাম তুর্কি স্যাটেলাইট ইমেজ, তুরস্ক এখন ফুল টাইম রিয়েল টাইম সকল ডাটা দিচ্ছে পাকিস্তানকে। তো যখনই পাকিস্তানের কন্ট্রোল টাওয়ারের মেসেজ আসলো রাফায়েল ঢুকে পড়ছে কাশ্মীর পর্যন্ত, অটোমেটিক ওই যে আমি আপনাদেরকে আজ থেকে 3 থেকে 4 দিন আগে বলছি, রাফায়েলকে বিট করতে পাকিস্তান JS-17 থান্ডারকে ব্যবহার করবে, আর তার সঙ্গে মিসাইল নিবে চীনের PL-10। তো পাকিস্তান তো নিয়ে রেডি বসে আছে, বৈমানিক মানে পাইলট তার যুদ্ধ বিমান নিয়ে বসে আছে, কন্ট্রোল টাওয়ার নির্দেশ শ্যাং করে উঠে যাবে। এমন না যে বাসায় ঘুমাচ্ছিল ডেকে নিয়ে এরপরটা বিমান ছাড়া, এটা আর হবে না। পাকিস্তানের প্রস্তুত, ভারতের প্রস্তুত, ফুল একদম যুদ্ধের জন্য। যার যেখানে দায়িত্ব সে সেখানে প্রস্তুত। নির্ঘুম এখন ডিউটি চলতেছে দুই পক্ষের। তো পাকিস্তানের 2জন সিনিয়র সাংবাদিক বললেন, যখনই কাশ্মীর পয়েন্টে রাফায়েল 4টা ঢুকে পড়েছে, অটোমেটিক পাকিস্তান থেকে JS-17 থান্ডার উড়ে গেছে, সেটাকে তাড়া করে। চিন্তা করেন, ভারত আসছে আর পাকিস্তান তাড়া করছে, পাকিস্তান ওয়েট করেনি। কাশ্মীর পর্যন্ত যখনই আসছে, আমি এটার অ্যানিমেটেড ভিডিওটা দেখলাম যেটা পাকিস্তান রিলিজ করেছে, মানে টাইপ অফ, যেটাকে আমরা বলি যে অ্যাকশন, টাইপ অফ অ্যাকশনে দেখলাম যে 4টা রাফায়েল আপলোডেড, মিসাইল আপলোডেড কাশ্মীর মানে ভারতের অংশ থেকে কাশ্মীর দিয়ে ঢুকে গেছে অটোমেটিক। মানে পাকিস্তানের সীমানায় ঢুকবে, সেই সময় সেই করে উঠে আসলো JS-17 থান্ডার পাকিস্তানের, সেগুলো আপলোডেড মিসাইল
অর্থাৎ PL-10 সেট করা। যখনই দেখলো পাকিস্তানের বিমান আসছে, ভারতীয় 4টা রাফায়েল পিছন দিকে আবার দৌড় মারছে। আর পাকিস্তানের বিমান কি করছে, একদম ভারতের কাশ্মীরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এক কাপ চাটা খেয়ে একটু বিড়ির সিগারেট টান টান দিয়ে বিমান পাইলো, আবার নিজে চলে আসছে। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারছি? আমি একদম গল্পের মতো করে বোঝাবার চেষ্টা করছি, কারণ আমি এটা অ্যানিমেটেড ভিডিওটা দেখেছি যেটা পাকিস্তান রিলিজ করেছে। অর্থাৎ কাশ্মীরে যখন ঢুকে গেছে, কাশ্মীর থেকে এখন ঢুকবে পাকিস্তানের, ঠিক সেই সময় পাকিস্তানের থান্ডার চলে আসছে। আসার পরে যখনই সেই বিমানগুলো মুখোমুখির কাছে, তখনই ভারতের রাফাল ঘুরে গেছে পিছনে, আর সেটাকে তাড়া করে পেছনে পেছনে চলে গেছে পাকিস্তান। ভারত কিন্তু ইন্টারসেপ্ট করতে পারেনি, মিসাইল মারতেও পারেনি। আর রাফায়েলও কিন্তু পাকিস্তানের বিমানকে টার্গেট করে মিসাইল মারতে পারেনি। ওই যে মনের মধ্যে অভির ভয়টা আছে, মনে আছে 19 সালে অভিরে ধরে ফেললো না, বিমান সহ, বিমান পড়ে গেল, সে বেঁচে গেল, তারপরে দোলাই টোলাই দিয়ে চাটা খাওয়া বিদায় করলো। এটি হলো কি, অস্ত্র আমার কাছে আছে মানি না, ভেতরে একটা শক্তির জায়গা লাগে। বিষয়টা বুঝতে পারছে না? পাকিস্তান তো ধরেই নেয় যে মূল্যের শহীদ, আর ওরা মনে করে বললে আমার বউ বাচ্চা কই যাবে, বউ কার দ্বারা বিয়ে হবে, মেয়ে কই যাবে, হাই হাই, মদটা খাবে কি, কবরে গেলে তোর মদ খেতে পারবো না। তো বিষয়টা ঘটলো কি, ওরা উঠে পড়ে পালালো আরেক দিকে। তারপরে পাকিস্তানের থান্ডার মুভ করে আবার চলে এলো। এরপরে রাতে পাকিস্তান একটা ব্রেকিং খবর দিল যে রাফায়েলকে তাড়া করলো পাকিস্তান বিমান, এবং সেই নিউজ আসলো। ভারত এটাকে অস্বীকারও করেনি, স্বীকারও করেনি। এরপর নরেন্দ্র মোদী জরুরি বৈঠক করলেন তার সকল বাহিনীকে নিয়ে। বললেন, পাকিস্তান কি আমাদের পরিকল্পনা বুঝে গেছে যে আমাদের রাফাল ঢুকার সঙ্গে সঙ্গে থান্ডার চলে আসলো কি করে? তার মানে পাকিস্তান নরেন্দ্র মোদীর বৈঠকখানার তথ্য হয়তো পাচ্ছেন। আই ডোন্ট নো, আমি জানি না, আমার মানে একটা ধারণা থেকে বলছি। আপনাদের একটা অবগতির জন্য বলি, এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কিন্তু অপরের মানে একে অপরের গোয়েন্দা আছে। ধরেন রয়্যাল লোক আছে পাকিস্তানের মধ্যে, আবার ভারতের সেনাবাহিনীর মধ্যে ISI লোক আছে, এটা থাকেই এদের। তো রাফায়েল কালকে রাতের মিশনে ব্যর্থ হয়ে গেল। আজকে এলো মূল ক্রুশিয়াল দিন। আজকে কি করবে নরেন্দ্র মোদী, আমরা দেখার অপেক্ষা থাকবো। এখন যে বিষয় তৈরি হলো যে কালকে, এখন আরেকটি বিষয় তৈরি হলো যে কাশ্মীর সহ প্রত্যেকটি অঞ্চলে ভারত তাদের জনগণকে সরিয়ে নিচ্ছে, এবং শুধু সরিয়ে নিচ্ছে না, তাদেরকে প্রত্যেককে বলা হয়েছে যার যা প্রয়োজনীয় জিনিস সব নিয়ে চলে যাও। লাইন অফ কন্ট্রোল শুধু না, সীমান্ত অঞ্চল থেকে সবাইকে চলে যেতে বলা হয়েছে। হাসপাতালগুলো জরুরি মানে কি বলবো, হাই অ্যালার্টে রয়েছে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গা হাই অ্যালার্টে রয়েছে। রক্ত প্রয়োজন, প্রচুর রক্ত সংগ্রহ করা হচ্ছে। স্কুল কলেজ তো বন্ধ হয়ে গেছে। জরুরি অ্যাম্বুলেন্স ব্যবস্থা, সেনাবাহিনীর মানে আপনারা জানেন যে কাশ্মীরে 7 থেকে 8 লক্ষ সেনা থাকে। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, কাশ্মীর ভারতীয় অঞ্চলটা কতটুকু। এই কাশ্মীরের ভূমিটা বাংলাদেশের চেয়ে বড়। জম্মু কাশ্মীর এটা হলো ভারতের অংশে, আজাদ কাশ্মীর গিলগিট বালতিস্তান এটা হলো পাকিস্তানের অংশে, আর চীনের অংশের মধ্যে একটা আছে। তো এটা ছিল পাকিস্তানের এই অংশটি। তো এই অংশটির কিছু অংশ চীনকে পাকিস্তান দিয়েছে। এটা মানে এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। এই অঞ্চলটিতে চীনের দখলে, কিছুটা চীনের আর বাকিটা পাকিস্তানের। তো কাশ্মীরের 3টি পয়েন্ট পাকিস্তানের পকেটে, জম্মু কাশ্মীর শ্রীনগরের যে অঞ্চলটা এটা হলো ভারতের অংশে। তো বলা হচ্ছে যে এই অঞ্চলকে পুরো খালি করে ফেলছে নরেন্দ্র মোদী। বাংলাদেশ সীমান্তেও ভারী অস্ত্র মোতায়েন করেছে, ট্যাঙ্ক মোতায়েন করেছে, যুদ্ধ বিমান মোতায়েন করছে, ড্রোন মোতায়েন করছে। তার মানে নরেন্দ্র মোদী বাংলাদেশের ব্যাপারেও হার্ড লাইনে আছে। এখন বাংলাদেশ থেকে যুদ্ধের আঘাত মোকাবেলা করতে না বাংলাদেশে ঢুকে পড়তে, সেটা প্রফেসর ইউনূসই হয়তো বুঝতে পারবেন, এটা আমাদের বলার কিছু নেই। বাট বাংলাদেশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আর প্রফেসর ইউনূসের আজকের বক্তব্য যে আমরা একটা যুদ্ধের হুমকিতে আছি, এটাকে আমরা বাদ দিয়ে চলতে পারবো না, বা এটাকে আমরা এড়িয়ে চলতে পারবো না। এখন এই মুহূর্তে যে বিষয়গুলো ঘটছে, পাকিস্তানের দুটো বক্তব্য এসছে। একটি হলো পাকিস্তান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে জবাব দেবে। একটি পক্ষ বলছে প্রয়োজনে পাকিস্তান আগেই জবাব দেবে।
যদি পাকিস্তান মনে করে যে আগে জবাব দেওয়া উচিত, তার আগেই দেবে। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে আমরা ওই সময়টুকু ওয়েট করব যে পর্যন্ত ভারত আক্রমণ না করে। এখন পাকিস্তান কি কৌশলগত কারণে ওয়েট করবে নাকি নিজেরই আক্রমণ করে বসবে, সেটা আমরা হয়তো আজকের রাতটা, বললাম না একটা টেনশনের রাত, আমিও চেষ্টা করবো রাত জেগে আপনাদের আপডেট দেওয়ার, যদি কিছু ঘটে হয়তো আপনারা দেখতে পাবেন। আমি প্রতি মুহূর্তে পাকিস্তান এবং ভারতের সাংবাদিকদের সাথে যোগাযোগ রাখছি। এখন বিষয়টা তৈরি হলো কি, ভারত বা নরেন্দ্র মোদী আজকে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি করলেন, সেই বৈঠকে স্পষ্ট বলছেন অল্প সময়ের ব্যবধানে পাকিস্তানকে আঘাত করো। সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভি, এভরিথিং নেমে গেছে। ভারতের পরিকল্পনা হলো তারা প্রথমে যুদ্ধ বিমান দিয়ে অ্যাটাক করবে, হোক সেটা রাফায়েল বা হোক সেটা মিগ, অন্য কিছু একটা হোক। দ্বিতীয় ফেজে তারা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ব্যবহার করবে, আইএনএস বিক্রান্তকে ব্যবহার করবে। সেজন্য এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ওয়ারশিপকে ভারত প্রস্তুত রেখেছে। পাকিস্তানের যেহেতু কোনো কি বলবো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, পাকিস্তান ভারতের এই একমাত্র কি বলবো এয়ারক্রাফট ক্যারিয়ারকে উড়িয়ে দেওয়ার জন্য বা ধ্বংস করার জন্য তার একটা পরিকল্পনা তৈরি করেছে, যেটা আমি পাকিস্তান থেকে জেনেছি। তাদের পরিকল্পনা হলো যে এটি আরব সাগর দিয়ে পাকিস্তানের বাণিজ্যিক যে নগরী, আমরা যেটা বলি কি বলি আরে সিন্ধুর যেটাকে কি বলে করাচি অঞ্চলে হিট করতে পারে। তো পাকিস্তান তার পুরো সীমান্তে ভারতীয় পয়েন্টগুলোতে প্রচুর সেনা মোতায়েন করে একদম হাই অ্যালার্টে রয়েছে। প্রত্যেকটা সেক্টরে ভারত এটা করলে এটা করবে, ভারত এ পরিকল্পনা এ খেললে ওরা এর জবাব দেবে, বি খেললে বি জবাব দেবে, সি খেললে সি জবাব দেবে। অর্থাৎ সম্ভাব্য পরিকল্পনার আলোকে পাকিস্তান তার পরিকল্পনা তৈরি করেছে। পাকিস্তানের সূত্রগুলো বলছে তাদের চিন্তাটা হলো তারা প্রথমে ড্রোন অ্যাটাকে যাবে। ইতিমধ্যে আপনারা আমাদের চ্যানেলে যারা নিয়মিত তারা জেনে গেছেন যে তুরস্কের সবচেয়ে লেটেস্ট আপডেট ভার্সনের আকিনজিও চলে এসছে। তার আগে এসছে বাইরাক্তার TB2 ড্রোন, যেটা সিরিয়া আজারবাইজান একটা বড় খ্যাতি ছড়িয়েছিল। কিন্তু এই যে লাস্ট যে 6টা বিমান এসছে, এখানে আকিনজিও আসছে। আকিনজির একদম লেটেস্ট যে ভেরিয়েশন, এটা তো আপডেট করছে ওরা প্রতিনিয়ত, এই আকিনজিও চলে এসছে। পাকিস্তান এই ড্রোন গুলোকে এমন এমন গুরুত্বপূর্ণ জায়গায় সেট করেছে, বলা হচ্ছে যে পাকিস্তান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ড্রোন তার ক্যারিশমা দেখাবে। অর্থাৎ এই ড্রোন গুলো লোডেড, তারা গুরুত্বপূর্ণ এমন কোনো মাঠে ঘাটে অ্যাটাক করবে না। ড্রোন অ্যাটাক কিন্তু মাঠে ঘাটে হয় না, আপনি জানেন। যুদ্ধ বিমানের অ্যাটাক মিস হতে পারে, ধরুন রাফেল উড়ে গেল, মারলো, এদিক ওদিক হতে পারে। ড্রোনের কাজ কি মাথার উপর চুপ করে বসে থাকে, বসে থেকে টার্গেটকে লক করে। ড্রোন কিন্তু হিট করবে না, হিট করবে কন্ট্রোল রুম থেকে। ড্রোনকে যদি কোনো বিশেষ, ধরেন কাশ্মীরে যেখানে প্রচুর সংখ্যক সেনারা অবস্থান করছে, তাদের যে ক্যান্টনমেন্ট বলি বা সেনা ছাউনি বলি, ড্রোন উপরে বসে আছে, তারা বলতেই পারে না, কারণ এটা রাডার সিস্টেম ফাঁকি দেয়। যখনই পাকিস্তানে আক্রমণ করবে এট এ টাইম, ধরেন 10টা ড্রোন 10টা জায়গায় ধামধাম করে যদি ছেড়ে দেয়, তো রাফায়েল কি করবে, তার সাথে ড্রোন অ্যাটাকে বেশি ক্ষতি হয়ে যাবে। তো পাকিস্তান প্রথম ফেজে ড্রোন ইউজ করবে, বাইরাক্তার TB2 প্লাস আকিনজি। সীমান্তে তারা তুরস্ক এবং চীনের অস্ত্র দিয়ে শুরু করবে। কি, তাদের কাছে যে মিসাইল গুলো এসছে চীনের লেটেস্ট, এটা তারা ব্যবহার করবে GS-17 থান্ডার দিয়ে। তারপর তো F-16 তাদের আছেই, এবং আমেরিকা 600 না 600 মিলিয়ন এরকম একটা অ্যামাউন্টটাও একটু এদিক ওদিক হতে পারে, পাকিস্তানকে দিচ্ছে এই F-16 কে সংস্কারের জন্য। অর্থাৎ আমেরিকা থেকে যে 16 কিনেছে পাকিস্তান, এগুলোকে সংস্কার এবং আধুনিকায়নের জন্য আমেরিকা উল্টো পাকিস্তানকে টাকা দিচ্ছে এই যুদ্ধের মধ্যে, বুঝতে পারছেন? তো বিষয়টা হলো যে পাকিস্তান প্রথমে GS-17 থান্ডার ব্যবহার করবে, দ্বিতীয় ফেজে F-16 কে মাথায় রাখছে। ওই যে বললাম পরিকল্পনা অংশ। আপনি বলবেন ভাই আপনি জানেন কেন? আমি এগুলো পাকিস্তান থেকে নিচ্ছি, এটা ভারতও জানে, ধরেন এটা গোপনের কিছু না। আবার আমরা যেটা জানি এটা হতেও না পারে, প্রথমে 16 হিট করলো, চিনিটা পরে হিট করলো, এলোমেলো তো হতেই পারে। বাট তথ্যগুলো যেভাবে আসছে সেভাবে আমি আপনাদের দিচ্ছি, খবরের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কি ঘটবে কিভাবে ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না, কারণ
সারা রাত ধরে নরেন্দ্র মোদী যে প্ল্যান করছেন সেই প্ল্যান তো ভেঙে গেল, কারণ রাফেল ঢুকেও পালিয়ে চলে আসছে। তো এটা তো স্বাভাবিক, যুদ্ধের ক্ষেত্রে প্রতি মুহূর্তে সিচুয়েশন পরিবর্তন হয় কৌশলগত কারণে। এবং তুরস্ক যে অস্ত্রগুলো দিয়েছে এটা কোন কোন পয়েন্টে ব্যবহার করবে পাকিস্তান এটাও ঠিক করেছে। এবং প্রতিনিয়ত তুরস্কের সামরিক বিশেষজ্ঞ, আজকে আমি দেখলাম টুইটারে তুরস্কের একজন সামরিক ঊর্ধ্বতন কর্তা পাকিস্তানের কর্তার লগে জরুরি বৈঠক করছে। তার মানে কি, এই মুহূর্তে যুদ্ধের কৌশল নির্ণয় চীনের পাশে তুরস্ক ফুল সাপোর্ট দিচ্ছে পাকিস্তানকে। যুদ্ধটা শুধু পাকিস্তান ভারতের মধ্যে না, চীন পাকিস্তান ঢুকে পড়েছে, চীন তুরস্ক ঢুকে পড়েছে পাকিস্তানে, হোক পাকিস্তানে হোক কি বলবো কোনো রাষ্ট্র, এটা কি বলে এম্বাসিতে হোক, যেখানে হোক। আমি যে টুইট ভিডিও দেখলাম সেটা আপনাদের বললাম, এটা তুরস্ক থেকে টুইট করা হয়েছে। তার মানে পাকিস্তানের সেনাবাহিনী প্রতি মুহূর্ত এই দুটো দেশ থেকে ফুল সাপোর্ট পরিকল্পনা নিয়ে তার স্টিল এখনো দাঁড়িয়ে আছে। এখন নরেন্দ্র মোদী কোন টাইমটায় আঘাত করবে আর পাকিস্তান কোন টাইমটা জবাব দিবে এটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো নরেন্দ্র মোদী মেবি ভয় পাচ্ছেন, কারণ তারা সিনেমাতে যত গর্জে বাস্তবে ততটা বর্ষে না। সিনেমাতে আমরা দেখি যে কি নাম ওদের নাম, নাটকের নাম মনে থাকে না, কি ধর্মেন্দ্র তার ছেলে কি নাম, আপনি একটু বলেন তাদের কি, আরে কয়েকদিন আগে এই তো দাড়ি দুড়ি নিয়ে এরা ছবি করলো। তো মুম্বাই বা ভারতীয় ছবিতে তারা অনেক কিছু করে ফেলে, আর বাস্তবে তারা বাংলাদেশের বিজিবির পা ধরে ক্ষমা চায়, বাবা আমারে মাফ করে দেয়। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য।